স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চেষ্টা অনেক কিছু করছেন, কিন্তু আদপে কাজ হচ্ছে না, কাজ হবে না। অ্যাকচুয়ালি একটা পেরেক ধরুন, একটা হাতুড়ি নিয়ে আপনি দেওয়ালের বিভিন্ন জায়গাতে একবার করে টোকা মারলেন, পেরেকটা ভেতরে ঢুকবে না তো, কোনো অঙ্কেই ঢুকতে পারে না। বা ধরুন এই টেবিলের এক জায়গায় হাতুড়ির বাড়ি মারলেন, 2 জায়গায় হাতুড়ির বাড়ি মারলেন, 3 জায়গায় হাতুড়ির বাড়ি মারলেন, 4 জায়গায় হাতুড়ির বাড়ি মারলেন, টেবিলটা ভেঙে যাবে। আর পেরেকে পেনিট্রেশন হবে না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন ব্যালেন্স করে চলবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন আমি একটু জগন্নাথ মন্দির করে দেব, একটু ঈদের অনুষ্ঠানে যাব, কখনো বলবো আমি মুসলিমদের, কখনো বলবো আমি সনাতনী, এই সমস্ত কিছু করে আমি সবার মন জুগিয়ে চলবো। আদপে বাংলার যা পরিস্থিতি, তাতে মন জুগিয়ে চলা সম্ভব নয়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কাউকেই সিরিয়াসলি কাছে ডাকছেন না, ভালোবাসছেন না, না সনাতনীদের, না মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোট ব্যাংক ভাবেন তাদের। আমি স্তম্ভিত হয়ে গেলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কাল গীতা পাঠের অনুষ্ঠানে গেলেন না। সে ভালো কথা, গীতা পাঠের অনুষ্ঠানে গেলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে কাল, অর্থাৎ আগামীকাল, যদি হুমায়ুন কবির সংখ্যালঘু নেতা, মুসলিম নেতা, বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যদি কাল তার অনুষ্ঠানে বেলডাঙায় ডাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই অফারটা রিজেক্ট করতে পারবেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সাহস থাকবে তো? আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে আমি আম এবং ছাল, একুল এবং অকুল দুটোই রক্ষা করব, কিন্তু আদপে তৃণমূল কংগ্রেসের আমও যাচ্ছে, ছালাও যাচ্ছে, একুলও যাচ্ছে, অকুলও যাচ্ছে, দুকুল ভেসে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের হাতে পেন্সিল থাকছে, বা কাঁচকলা। একটা সময় তৃণমূল কংগ্রেস দেখাতো না যে আমাদের কাঁচকলা হবে? তৃণমূল কংগ্রেসকে এখন বাংলার জনগণ কাঁচকলা দেখাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি না কি বললেন। আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা জিজ্ঞেস করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কাল আপনি গেলেন না, আপনি তো অনেকের ভাবাবেগে আঘাত দিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বিজেপির জুজু দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু হুমায়ুন কবিরের জুজু দেখছেন না। আমি কেন, কিসের জন্য, সেটা পরের প্রসঙ্গ, তাতে যাব। সবচেয়ে বেশি ড্যামেজ হুমায়ুন কবির করতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা করছে, তাদের মধ্যে অন্যতম হুমায়ুন কবির, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে ভোট ব্যাংক বাঁচাতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতেই পারছেন না 2025-এর শেষটা কি ভয়ঙ্করভাবে শেষ হচ্ছে। খেলা ঘুরে গেছে না, খেলা ঘেটে গেছে, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট বিশারদ তারাও বুঝতে পারছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই বিজেপির অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি কি না কি বললেন, একবার শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংককে বাঁচানোর জন্য আসলে কি যুক্তি সাজালেন, দেখি। একটা আমার প্রশ্ন, গতকাল গীতা পাঠের অনুষ্ঠানে যারা সনাতনী সাধুরা ছিলেন তারা অনেকেই বললেন যে মুখ্যমন্ত্রীকে পেলে অনেক ভালো হতো, খুশি হতেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পেলেন। আমি কি করে জানবো বিজেপির প্রোগ্রামে আমি যাবো কি করে? এবার আপনারা আমাকে বলুন, এটা যদি
ইম্পার্শিয়াল প্রোগ্রাম হতো আমি নিশ্চয়ই যেতাম, কিন্তু আমি বিজেপির প্রোগ্রামে কি করে যাব? আমি তো একটা পার্টি করি, আমার তো একটা ইডিওলজি আছে। আমি সব ধর্মকে সম্মান করি, আমি সব বর্ণ সব জাতি সবাইকে সম্মান করি, কিন্তু যেখানে বিজেপি ডাইরেক্টলি ইনভলভ সেখানে আমি যাবো কি করে বলুন তো? যারা বলছে আমরা নেতাজিকে ঘৃণা করি, গান্ধীজিকে মানি না, আমি সেখানে যেতে পারবো না। আমার বাবা মা এই শিক্ষা আমায় দেয়নি, আমার বাংলার মাটি এই শিক্ষা দেয়নি, আমাদের টিচার্সরা এই শিক্ষা দেয়নি। বাংলাকে যারা অপমান আর অসম্মান করে, যারা বাংলা বিরোধী, তাদের সাথে আমি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত কথা আসলে বলছেন নিজের ভোট ব্যাংককে সিকিউর করার জন্য, কিন্তু আমি আবারও বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না তৃণমূল কংগ্রেসের আমও যাচ্ছে ছালাও যাচ্ছে। তৃণমূল কংগ্রেস খেপিয়ে তুলছে সনাতনীদেরকে, হিন্দুদেরকে, আর তৃণমূল কংগ্রেস ভাবছে 99.99% সংখ্যালঘু ভোট বেলডাঙ্গা থেকে, বহরমপুর থেকে, মালদা থেকে, মুর্শিদাবাদ থেকে, হারোয়া থেকে, হুগলি থেকে জনে জনে বোধহয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভুলটা ঠিক সেই জায়গায় করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে আর কিছু রইল না। ওই ইম্পোর্টেড বা এক্সপোর্টেড ভোট ব্যাংক যেটা ছিল, তাদের 90% হাকিমপুর বা অন্যান্য বর্ডার দিয়ে এখন পালাই করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে যাদেরকে ভোট ব্যাংক বানিয়ে রেখে দিয়েছিলেন, তারা নিজেদের আইডেন্টিটি পলিটিক্স শুরু করেছেন। বাংলায় বিজেপিকে অনেকে বলে বিজেপি নাকি হিন্দুদের দল। বিজেপি এটা অস্বীকার করে না যে হ্যাঁ, বিভিন্ন সময় বিজেপি নেতারা বলেছে হ্যাঁ আমরা সনাতনীদের ভালো চাই, আমরা চাই ভারত সনাতনীদের দেশ থাকুক, হিন্দুদের দেশ থাকুক, কিন্তু আমরা শুধুমাত্র হিন্দুদের নই, যারা সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে, যারা রাষ্ট্রবাদী মুসলিম, তাদেরও দেশ ভারতীয় জনতা পার্টি ভারতীয়দের। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে, আমাদের রাজ্যে এখন আইএসএফ, তারা নামে সেকুলার হলেও তারা কিন্তু নির্দিষ্টভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় অংশ, নওশাদ সিদ্দিকী ভাইজান, এই ভাইজানের প্রতি আকৃষ্ট। তাদের মধ্যে থেকে জেনজি আছে, সংখ্যালঘু জেনজি। এমআইএম, আসাদুদ্দিন ওয়েসির এমআইএম, সেই এমআইএম এবার বাংলায় খাতা খুলছে। মুর্শিদাবাদ, মালদা, বিভিন্ন জায়গাতে আমরা শুনছিলাম যে এমআইএম ক্যান্ডিডেট দেবে, কিন্তু বিষয় যেটা, হুমায়ুন কবির এই 22 তারিখ প্রথম রিপাবলিক বাংলাকে হুমায়ুন কবির বলেছিলেন বহিষ্কৃত থাকা অবস্থায়, সেই বাইকটাও পরে শোনাবো। 22 তারিখ হুমায়ুন কবির নতুন দল খুলছেন। 22শে ডিসেম্বর হুমায়ুন কবির কি করতে চলেছেন? আইএসএফ এর সাথে জোট না মিমের সাথে জোট? আইএসএফ, মিম এবং হুমায়ুন কবিরের যে দল, সেই দল যদি একটা ফ্রন্ট খুলে ফেলে তখন কি হতে চলেছে? এই সমস্ত কিছু কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন না? আলবাত বুঝতে পারছেন। রিপাবলিকের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন উত্তর দেন না। আজকে রিপাবলিকের প্রতিনিধি ঐন্দ্রিলা যখন প্রশ্ন করল, মমতা বন্দ্যোপাধ্যায় ঠান্ডা মাথায় বুঝিয়ে বলার জন্য চেষ্টা করলেন এবং রিপাবলিকের দর্শককে বুঝিয়ে বলার চেষ্টা করলেন যে আমি কি করে যাব, এটা তো বিজেপির প্রোগ্রাম, কে বিজেপি? আর যদি ম্যাডাম, মাননীয় মুখ্যমন্ত্রী, যদি আমি যে ক্রাউড দেখে এসছি কাল, সেই ক্রাউড যদি বিজেপির হয়, আজকে নির্বাচন হলেও বিজেপি আপনার দলের থেকে একটা বেশি আসন পাইতে চলেছে। আমি একটা ব্রেকিং নিউজ নেব এবং সেই ব্রেকিং নিউজটা তৃণমূল কংগ্রেসের জন্য বড্ড অস্বস্তির হতে চলেছে, বড্ড অস্বস্তির হতে চলেছে। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে আমি নেব, হুমায়ুন কবির অনেক খেলা কিন্তু ঘুরিয়ে দিতে পারেন বা অনেক খেলা ভেস্তে দিতে পারেন। দল গঠনের পর এবার জোটের ঘোষণা হুমায়ুন কবিরের। দল তৈরির পর আসাদুদ্দিন ওয়েসির সঙ্গে, মিমের সঙ্গে জোট বাঁধার পরিকল্পনা ঘোষণা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের। মিম প্রধান আসাদুদ্দিন ওয়াইসির সঙ্গে ফোনে কথা। 22শে ডিসেম্বরের পর সবটা স্পষ্ট হবে, মন্তব্য হুমায়ুন কবিরের। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। 22 তারিখে নতুন দল গঠন করার একটা ডাক দিয়েছেন, মানে কাদের সাথে জোট আপনি করছেন বা কারা জোট? মিম নাকি? ভাই, বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যে দল আমার সঙ্গে আসবে আমার কোনো বাদ নাই। কংগ্রেস?
বললাম তো কোনো সংবাদ নেই। আমি তো 30 বছর কংগ্রেস করেছি, তারপরে কংগ্রেস ছেড়েছিলাম বাধ্যবাধকতা। আসাদুদ্দিন ওবেসি যে মিম গঠন করা আছে, তার ওয়াইসি সাহেবের সাথে অলরেডি কথা হয়েছে। সিট ভাগাভাগি কিছু হয়নি, প্রাথমিক স্তরে এটা হয়েছে যে বাংলায় উনি আসবেন নির্বাচনে অংশগ্রহণ করতে। আমার নতুন দল, উনি প্রথমেই প্রস্তাব করেছিল ওনার দলে জয়েন করার জন্য, তা আমি সেটা অ্যাকসেপ্ট করিনি। ওনার সঙ্গে জোটে যাব। জোটেই যাচ্ছেন আপনি? হ্যাঁ, আজকে আমি নির্দিষ্টভাবে যাদের রেখেছি অতিথি হিসাবে, রাজশ্রী লাহিড়ী বিজেপি মুখপাত্র, সুদীপ্ত গুহ, মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী, সন্ময় ব্যানার্জি, রক্তিম দাস বিশিষ্ট সাংবাদিক, প্রত্যেককে আমি কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব। কিন্তু তার আগে আমি একবার, এটা তো হুমায়ুন কবিরের কথা, হুমায়ুন কবির অনেক কথা হয়তো হাওয়ায় বলে দিতে পারেন, কিন্তু আমরা এমআইএমের সঙ্গে যখন কেন্দ্রীয়ভাবে যোগাযোগ করলাম, সূত্রের খবর আসাদুদ্দিন ওয়েসি গোটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। অর্থাৎ হুমায়ুন কবিরকে এখন আর এই ভোট কাটুয়া এই কথাটা বলা যাবে না হয়তো। মানে ভোট কাটুয়া যাকে বলা হচ্ছে তাকে তো কিছুটা হলেও অপমান করা হচ্ছে। হুমায়ুন কবির যাদের ভোট পাবেন তাহলে তো তাদেরকেও অপমান করতে হবে। সেটা আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে করতে পারি না, কারণ হুমায়ুন কবিরের প্রতি অনেকের হয়তো আস্থা থাকতে পারে। হুমায়ুন কবির যে স্টাইলের পলিটিক্স করছেন, যে আশা আকাঙ্ক্ষাগুলো বেলডাঙ্গার মানুষের সামনে তুলে ধরেছেন, যেভাবে বেলডাঙ্গার অনেক মানুষ যে হুমায়ুন কবিরের সঙ্গে আছে সেই ছবি তো আমরা দেখছি। কিন্তু বাংলার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে হুমায়ুন কবিরের হয়ে যেভাবে সমর্থন, যেভাবে অর্থ সাহায্য, সমস্ত কিছু আসছে, এতে মনে হচ্ছে যে হুমায়ুন কবির এক শ্রেণীর সংখ্যালঘুর যে অ্যাসপিরেশন, যে আমাদের নিজস্ব একজন ভাইজান বাদেও নেতৃত্ব রয়েছে, আমাগো নিজস্ব একজন নেতা রয়েছে, আমাদের নিজস্ব একটা দল রয়েছে, এই আইডেন্টিটি পলিটিক্সকে এবার বোধহয় হুমায়ুন কবির বাংলাতে খুব স্পষ্টভাবে নিয়ে আসছেন, এবং যার সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স আছে ভারতবর্ষে এই সময় এই স্টাইলের পলিটিক্সটা করার। হ্যাঁ, সে হয়তো সাকসেসফুল নয়, সে হয়তো একজন দুজন এমপিকে নিয়ে একেবারে পার্লামেন্টের শেষের লাস্ট সিটে, লাস্ট বেঞ্চে বসে থাকেন আসাদুদ্দিন ওয়েসি, কিন্তু তার কি ফ্যানের অভাব আছে? তার কি অনুরাগী অনুগামীর অভাব আছে? নেই। এটাই হচ্ছে আসাদুদ্দিন স্টাইলের মডেল অফ পলিটিক্স, যেটা বাংলায় বোধহয় আসছে। মুর্শিদাবাদের এমআইএমের যারা নেতারা রয়েছেন বা মালদার যারা রয়েছেন, তাদের বিভিন্ন লোকের সাথে আমরা কথা বলছি। এমআইএম এই বাংলাতে কি করতে পারবে কি করতে পারবে না সেটা পরের কথা, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে এমআইএম তো আমরা কত দেখলাম, আইএসএফ তো আমরা কত দেখলাম, এবার বোধহয় ভুল ভাবছেন। কারণ এবার আপনি নিজেও মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন একজন নেতা, বেলডাঙ্গার একজন নেতা হুমায়ুন কবির 4 ঘন্টা ধরে ফেসবুক লাইভ করছে। গোটা দেশ নড়ে চড়ে বসেছে যখন 4 ঘন্টা ধরে টাকা গোনা হচ্ছে বেলডাঙ্গায়। যে স্থাপত্য তিনি বানাতে চলেছেন, ধর্মীয় স্থাপত্য, সেই স্থাপত্যের অর্থ সংগ্রহের যে টাকা, ট্রাঙ্ক টাকা আসছে, সেই টাকা গোনার ফেসবুক লাইভ হচ্ছে। এই আবেগ লাস্ট কবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বেলডাঙ্গা বা মুর্শিদাবাদের মানুষের থেকে পেয়েছেন? আপনি নিজে বলুন তো। মুর্শিদাবাদের এমআইএম নেতা কি বলছেন শুনুন। হুমায়ুন কবির সাহেব যে কথা আজকে বলেছে, উনি নিজেই ঘোষণা করেছে 22 ডিসেম্বরে উনি ওনার রাজনীতি দল তৈরি করবে, এবং ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবও 2026 বিধানসভা নির্বাচন সর্বশক্তি দিয়ে লড়বে। তার প্রস্তুতি আমাদের অধিকার যাত্রাও শীঘ্রই শুরু হবে, এবং বাংলার খাস করে মালদা মুর্শিদাবাদের মানুষ, বীরভূমের মানুষ চাইছে একটা জোট। তো আমরা আলোচনা করছি, হুমায়ুন সাহেবের সঙ্গে কথা চলছে। আমরা হায়দ্রাবাদে আমাদের ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে জানিয়েছি। আসাদুদ্দিন ওয়েসি সাহেব শীঘ্রই ওনার মতামত জানাবে, তারপরে রাজ্যে একসঙ্গেই আমরা সভা করে এই জোট আমরা ঘোষণা করব। আমি প্রত্যেকের কাছে এক এক করে আসবো। আমি সন্ময় ব্যানার্জি এই মুহূর্তে রয়েছেন। সন্ময় ব্যানার্জির সাথে আমি আগেও এই জবাব চাই বাংলাতে এটা নিয়ে কথা বলেছিলাম বলে সন্ময়দার কাছে প্রথমে যাচ্ছি। সন্ময়দা, মুর্শিদাবাদ মালদায় যেভাবে ডাইনামিক্স বদলাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, আমার কাছে সূত্রের খবর আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেসের বহু নেতা তারাও এখন কনফিডেন্টলি বলতে পারছেন না যে গোটা সংখ্যালঘু ভোট সেটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে। আমরা দেখেছিলাম
ISF কে বাচ্চার দল, বাচ্চা পার্টি, এই সমস্ত কিছু বলে তৃণমূল কংগ্রেস একটা সময় কটাক্ষ করেছিল 2021-এ। তারপরে আমরা নওশাদ সিদ্দিকীর গ্রেপ্তারি দেখেছি, নওশাদ সিদ্দিকীর আন্দোলন দেখেছি। অনেকে বলতেন নওশাদ সিদ্দিকী তৃণমূলের সাথে সেটিং করেছে, বিজেপির সাথে সেটিং করেছে, যাই করুক না কেন খবরে থেকেছে। নওশাদ সিদ্দিকী নিজের একটা ভোট ব্যাংক তৈরি করতে পেরেছেন। SIR-এর পরে সন্ময়দা আমরা দেখেছি নওশাদ সিদ্দিকী পাড়ায় পাড়ায় যেভাবে রাত জেগে SIR-এর ফর্ম ফিল আপ করে একটা 1-to-1 কমিউনিকেশন মডেল তৈরি করেছেন। তার পাশাপাশি আসাদুদ্দিন ওয়েসি, হ্যাঁ বহিরাগত, কিন্তু সত্যিই কি সংখ্যালঘুদের কাছে বহিরাগত বাঙালি দল এগুলো ম্যাটার করবে? যদি তারা বলে যে মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। হুমায়ুন কবিরও তো সেই স্টাইল অফ পলিটিক্সটা করছেন, এবং এটা মুর্শিদাবাদ, মালদা সহ এই গোটা যে ফারাক্কা লাগোয়া যে এলাকাগুলো রয়েছে তার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে। ডাইনামিক্স বদলে যাবে। না দেখো ময়ূক, আমি প্রথমেই একটা কথা বলি, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যে 12টা আসন মালদহতে আসাদুদ্দিন ওয়েসির মিম কিন্তু এখন খুব ফুল ফ্লেজের মাঠে নেমে গেছে। তুমি খোঁজ নাও, প্রতিদিন ছোট ছোট পথসভা, পদযাত্রা, যোগদান মেলা, কমিটি তৈরি করা করছে। এবং আমি ইন্টারেস্টিংলি খোঁজ নিচ্ছিলাম যে মালদহর মাটিতে যে পার্টিকুলার বিধানসভাগুলো, 12টা বিধানসভা আছে তো, যে বিধানসভায় 7টা বিধানসভায় তৃণমূল কংগ্রেস ম্যাসিভ মার্জিনে জিতেছে লাস্ট 2021-এর নির্বাচনে, সেই জায়গাগুলো বেসিক্যালি জেতার পেছনে যে মাইনরিটি ভোটটা সাংঘাতিক কাজ করেছে, এটা আসাদুদ্দিন ওয়েসির মিম দল কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে। যার জন্য তুমি খেয়াল করো, রতুয়া যেখানে 75,000-এর লিড তৃণমূলের, সেখানে মিম কাজ শুরু করেছে। হরিশ্চন্দ্রপুর যেখানে 77,000 লিড, সেখানে কাজ শুরু করেছে। চাঁচল যেখানে 67,000-এর লিড, সেখানে কাজ শুরু করেছে। মানিকচক যেখানে 33,000-এর লিড, সেখানে কাজ শুরু করেছে মিম। মালতীপুর যেখানে 92,000-এর লিড তৃণমূলের, সেইখানে কাজ শুরু করেছে। এবং এর সঙ্গে আরো 2টো ওয়ার্ড, সুজাপুর মানে বিধানসভা, সুজাপুর তৃণমূল কংগ্রেস 1,30,000 ভোটে জিতেছিল। মোথাবাড়ি 56,573 ভোটে জিতেছিল। এই 7টা বিধানসভাকে মিম কিন্তু টার্গেট করেছে। আমি অঙ্ক কষে ভাবছিলাম যে এটা কারণ কি। মার্জিনাল সিট গুলোতে নর্মালি যে কোনো রাজনৈতিক দল পেনিট্রেট করার প্রথম কাজ করে নতুন এই ধরনের রাজনৈতিক দল, কিন্তু তারা যেখানে ম্যাসিভ মার্জিনে তৃণমূল জিতেছে সেইখানে পেনিট্রেট করছে। এর অঙ্কটার পেছনের কারণ হচ্ছে এইসব জায়গায় মাইনরিটি ভোটার একটা ম্যাসিভ, মানে 70 থেকে 80% মাইনরিটি ভোট, ফলত সেই বিধানসভাগুলোতে মিম হাত দিয়েছে। আমি এই প্রসঙ্গে একটু বিহারে চলে যাবো। বিহারে 243টা আসনের মধ্যে এই ডিসিসিভ ফ্যাক্টর হয়ে গিয়েছিল মিম, জনসুরাজ এবং বিএসপি 63টা আসনে, 63। শুধু একা মিম 9টা আসনের ডিসিশন বদলে দিয়েছিল। এর ফল পেয়েছিল এনডিএ জোট। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হবে? নাও কামিং টু পশ্চিমবঙ্গ, আমি বলছি যে দেখো, হুমায়ুন কবিরকে যদি আমরা তৃণমূলের বিধায়ক ভাবি তাহলে কিন্তু মুশকিল। আমি হুমায়ুনকে দেখবো বাবরের ছেলে হিসেবে। মসজিদকে তিনি ইস্যু করছেন এবং মসজিদ ভাঙিয়ে পরিষ্কার ভাবে বলছেন যে আমি মোল্লা হিসেবে নির্বাচন লড়বো, ওরা হিন্দু হিসেবে লড়বো। আমি 90টা আসনে মোল্লা হিসেবে অল আউট যাও। এর পেছনের অঙ্কটা হচ্ছে মাইনরিটি জনগোষ্ঠী যাদের মমতা বন্দ্যোপাধ্যায় নিরন্তর ঠকাচ্ছেন, নিরন্তর। সাম্প্রতিককালে ওয়াকফের ব্যাপারটাও জানো কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকফ মানি না বলে শেষ পর্যন্ত ওয়াকফের ব্যাপারে উমিদ পোর্টালের ব্যাপারে নোটিফিকেশন করেছে। এরা কিন্তু আলটিমেটলি এদের মধ্যে সেন্সিবল যারা মাইনরিটি লোক তারা ভাবছেন, আর ধর্মপ্রাণ গরিব মানুষগুলো এদের কিন্তু মসজিদ রাজনীতি ভাবিত করেছে। তার রেজাল্ট আমরা দেখেছি NH-12 অবরুদ্ধ হয়ে যাওয়া হুমায়ুনের ক্ষেত্রে। এখন কামিং টু জোট পলিটিক্স, থার্ড ফ্রন্ট, আমি শুধু এইটা বলে শেষ করবো। দেখো, বিহারের মাটিতে থার্ড ফ্রন্ট সব মিলিয়ে 63টা আসনে ডিসিসিভ ফ্যাক্টর হয়েছিল। পশ্চিমবঙ্গের মাটিতে হুমায়ুন, ওয়েসি এবং তার সঙ্গে নওশাদ সিদ্দিকী কতটা ইম্প্যাক্ট ফেলবে পরবর্তীকালে সেটা নির্ভর করবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতিটা যেদিকে, মুর্শিদাবাদ এবং মালদা, এর সঙ্গে যদি কংগ্রেস যুক্ত হয়ে যায়, এদের সঙ্গে যদি বামেরা যুক্ত হয়ে যায়, সেই সিদ্ধান্তটা কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। যদিও এটা ফ্যাক্ট, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হুমায়ুন কবিরকে নামিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাবরি মসজিদের ব্যাপারে। 12ই ডিসেম্বর 2024 প্রথম হুমায়ুন কবির বলেছেন আমি মসজিদ তৈরি করব, আর তাকে 4 ডিসেম্বর, মানে আমি প্রায় 1 বছরের সামান্য কিছু কম তারিখ অপেক্ষা করতে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় ববি হাকিমকে দিয়ে তাকে সাসপেন্ড করলেন, বহিষ্কার করলেন না।
তার মানে হচ্ছে এই বাবরি মসজিদের শিলান্যাসের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অল আউট সাপোর্ট ছিল, যার জন্য পুলিশ প্রশাসন সবাই মিলে সাপোর্ট দিয়েছেন। আজকে তিনি বুঝতে পারছেন বোধহয় বিষয়টা আমার গ্রিপের বাইরে চলে যাচ্ছে। অধীর চৌধুরী খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট বলছেন। অধীর চৌধুরী কি বলছেন একবার শুনবো এবং তারপর রাজশ্রীর কাছে যাব। অধীর চৌধুরী এই হুমায়ুন কবির নিয়ে কি বলছেন শুনি। কোথায় ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া বলে জানি, আসাউদ্দিন ওয়াইসি কে আমরা ভোট কাটুয়া এবং বিজেপির দালাল বলে জানি, এর বেশি তার কাছে আমাদের কাছে তার কোনো পরিচয় নাই। সে কি বলছে না বলছে, এত মহাপুরুষদের নিয়ে তো আমি অধ্যয়ন করতে পারিনি। রাজশ্রী আমি তোমার কাছে যাব, কিন্তু তার আগে একবার আমি দেখাতে চাই মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিজেপি করছেন, মানে আমি সিরিয়াসলি আমি বিশ্বাস করি অন্তত কালকে যারা গীতা পাঠের এই মঞ্চে বা আসরে ছিলেন তাদের মধ্যে থেকে অনেকেই তৃণমূল কংগ্রেস করেছেন, অনেকে হয়তো নিরপেক্ষভাবে ফ্লোটিং ভোটার থাকতে পারেন। আমি তো ইনফ্যাক্ট এমন কয়েকজনকে দেখলাম যারা বামপন্থী পরিবারে, হেটেরোজিনিয়াস যাকে বলে, মিক্সড একটা ক্রাউড আমি দেখেছি। অনেক ইউটিউবারকে দেখেছি, সোশ্যাল মিডিয়ার জেনজি যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের দেখেছি, যারা সাথে পাচে থাকে না। কিন্তু এরা সবাই যদি বিজেপি হয়ে যায়, আমার ভয়টা সেই জায়গায় লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, সবাই এরা সব বিজেপির প্রোগ্রাম, তাহলে তোমাদের সুদিন আসন্ন। আমি স্টেজ থেকে একদম ভরা সভা, আমি ইচ্ছাকৃতভাবে স্টেজে যে সময় ধীরেন্দ্র শাস্ত্রী এবং রাজ্যপাল তারা ভাষণ দিচ্ছিলেন, ঠিক সেই সময় আমি জনসমুদ্র হাঁটু গেড়ে বসে জাস্ট জনসমুদ্রটা দেখানোর জন্য ক্যামেরা পার্সনকে বলেছিলাম কি ছবি দেখেছি সেই সময়। এবং এই জনসমুদ্র যদি তোমাদের হয়, কাল ভোট করলে রাজশ্রী আমি জানি না, মানে তোমরা হয়তো কিলো কিলো মিষ্টি নবান্ন বা কালীঘাটে বিতরণ করবে। দেখি আসি। কে বলে যে বাংলায় হর হর মহাদেব বলে না, কে বলে যে বাংলায় জয় শ্রীরাম বলে না। এই হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড 2025। প্রত্যেকে দেখুন এই মুহূর্তে যত দূর তাকাবেন তত দূর মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। এই মুহূর্তে যত মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকে একটাই কথা বলছে, তারা পরিত্রাণ চায়, জবাব চাইছে বাংলা। খুব সিম্পল একটা কথা বলছি, এই যে 6.5 লাখ লোক যারা গেছিল এবং অনেক মিনমিনে চ্যানেল এবং মিনমিনে মিডিয়া তারা বলছে মেরে কেটে 1 লাখ 1.5 লাখ। আমি ছবিতে যে জিনিস দেখি, যে আমি এআই করিনি, আমি একদম, অনেকে আমাকে সেই সময় বকাও দিয়েছিলেন যে কেন তুমি এরকমভাবে দেখাচ্ছ। আমি বলেছি এই ছবিটা দরকারি, এই ছবিটা দেখাতে উচিত। এই ছবি, এই ক্রাউড যদি সবাই বিজেপি হয়ে যায়, তাহলে কিন্তু বাংলায় একটা ঝড় আসতে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় অন্তত বলছি। ময়ূকদা, প্রথম কথা তোমাকে এবং রিপাবলিক নেটওয়ার্ককে ধন্যবাদ যে বাস্তব চরিত্রটা তোমরা পুরো মাঠটা কাভার করে কোনায় কোনায় দেখিয়েছ। এবং খুব দুর্ভাগ্য লাগলো আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে পশ্চিমবঙ্গের বাঙালির প্রথম সারির যে সমস্ত সংবাদপত্রগুলি আছে, যেগুলির একটা দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত অতীতের জাতীয়তাবাদ বোধ এবং জাতীয়তাবাদের ইতিহাস বলে ছিল বলে আমরা জানতাম, তারা কেউ তাদের কোনো পাতাতে গতকালকের কোনো অনুষ্ঠানের কোনো কথা লেখেননি। যাই হোক, আমি এটা জানতে পারলাম যে গীতা বিজেপির, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বিজেপির, রাম তো বিজেপির ছিলেনই, মানে রামায়ণ বিজেপির, এবার মহাভারতও বিজেপির হয়ে গেল। এবার তার সাথে সাথে দাঁড়িয়ে শ্রমিকদা গত পরশু দিনকে পার্লামেন্টে রাজ্যসভায় দাঁড়িয়ে আদিনাথ শিবের মন্দিরের রক্ষণাবেক্ষণের কথা, তাকে রক্ষা করার কথা বলেছেন, অর্থাৎ মহাদেবও বিজেপির হয়ে গেলেন। তো এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ ঐতিহাসিক ক্যারেক্টার বলেই আমরা মনে করি শ্রীরামচন্দ্রকে এবং ভগবান শ্রীকৃষ্ণকে। দ্বারকার অস্তিত্ব গুজরাটে সমুদ্রের তলায় পাওয়া যাচ্ছে এবং যুদ্ধক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে সবথেকে বড় যুদ্ধের হিতোপদেশ, অর্থাৎ রাজনৈতিক হিতোপদেশ গীতা, সেটি শ্রীকৃষ্ণ দিয়েছিলেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি, শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি বাঙালি হিন্দু হোমল্যান্ডে দাঁড়িয়ে হিন্দুর পক্ষে অবশ্যই কথা বলবে, এই নিয়ে কোনো দ্বিধা, মানে আয়োটা অফ ডাউট রাখা উচিত কারুর নয়। এবার আসি, এই যে না একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এটা হচ্ছে বিজেপির প্রোগ্রাম, তো মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডের তাহলে কার প্রোগ্রামে যান ময়ূকদা? ওই মাথায় ওই এরকম করে ওই যে করে কানের পাশে দিয়ে এরকম করে একখানা উনি বলেন খেটে, তো এগুলো কিসের প্রোগ্রাম? এগুলো কাদের প্রোগ্রাম?
উনি তার মানে বেছে বেছে এখন দেখছেন যে একদিকে আলাদা হয়ে যাচ্ছে। কারণ দেখো না শুধু তাই নয়, আরেকটা জিনিস যে কোনো সম্প্রদায়ের কোনো ধর্মের ধর্মীয় গুরুদেরকে ডিরেক্টলি ট্যাগ করে দেওয়া এই পার্টির, আমি এরকম নাম বলছি না, এরকম অনেকে কালকে ছিলেন যাদের কাছে বড় বড় রাষ্ট্রনায়কেরা মাথা ঠেকান, একদম তাদেরকে ডিরেক্টলি বলে দেওয়া যে বিজেপি। ইনফ্যাক্ট নেপাল থেকে পশুপতিনাথ মন্দির থেকে যে যারা এসেছিলেন তারা বিজেপি। একদম একদম না, এটা উনি আগেও করেছেন। মঞ্চে কার্তিক মহারাজ উপস্থিত ছিলেন, কার্তিক মহারাজের নামে কি কি নোংরামি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে আমরা সবাই জানি। এবং ভারত সেবাশ্রম সংঘকে দাঙ্গাবাজ এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কেননা গঙ্গাসাগরে তাহারুসের মতন ঘটনা ঘটেছিল, মহিলাদেরকে স্পর্শ করা, ছোঁয়াছুঁয়ি, এগুলোর প্রতিবাদ জানানো হয়েছিল, তো তাই জন্য তাদেরকে দাঙ্গাবাজ বলে দেওয়া হলো। খুব স্বাভাবিক ব্যাপার। স্বামী প্রণবানন্দজি মহারাজ তার সংগঠনকে এটা শুনতে হচ্ছে, এটা বাঙালির জন্য আমাদের কাছে আজকে দুর্ভাগ্য, আমাদের কাছে লজ্জা। দেখো মালদা মুর্শিদাবাদ নিয়ে কথা হলো, ইন্টারেস্টিং ব্যাপার। মালদা মুর্শিদাবাদ নিয়ে আমরা মনে করি এখানকার যে ডেমোগ্রাফি, যে জনসংখ্যার যে পরিবর্তন হয়েছে, ডেমোগ্রাফিক স্টাইল বদল হয়েছে 1951-এর সেন্সাস থেকে নিয়ে মালদা এবং মুর্শিদাবাদ, এটা নিয়ে জুডিশিয়ারি এনকোয়ারি হওয়া উচিত। এটা কিভাবে হয়েছে এবং একে আজকে এনক্যাশ করার জন্য আজকে হুমায়ুন কবির তিনি করছেন, কিন্তু আমার এদেরকে ভরসা খুব একটা হয় না। কেননা এরা এই নওশাদ সিদ্দিকীও অনেক নাচন কোদন করেছিল, করে তারপরে আবার সেই মমতা ব্যানার্জির সঙ্গে গিয়ে হাত মিলিয়ে নিল, কোনো অভিষেকের বিরুদ্ধে লড়াই তো করেনি। আবার হুমায়ুন কবিরও পরিষ্কার প্রকাশ্যে একটি সংবাদ মাধ্যমে দেখলাম বলেছেন উনি দর কষাকষি করবেন পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তো এখন এই দর কষাকষির পর্যায়ে চলছে, নাকি একটি বিশেষ ধর্মের মতে যে যে স্টেপসগুলো আছে, দারুলে আমান, দারুলে হারাব, দারুলে ইসলাম, এই যে পরিবর্তন করার যে স্টেপস কখন কত থাকলে পরে। এবং যেটা খুব আশ্চর্যের ব্যাপার, হুমায়ুন কবির নিজে বলেছেন পশ্চিমবঙ্গে আমরা 37%, যেটা তোমার চ্যানেলে বসে দিনের পর দিন হুমায়ুন কবির বলার আগে আমি বলে গিয়েছি যে তাহারুসের কাজকর্ম যখন পশ্চিমবঙ্গে আরম্ভ হয়ে গেছে তখন সংখ্যাটা নিয়ার অ্যাবাউট 40% না হলে পরে কখনো তাহারুস কোনো জায়গায় পৃথিবীর ইতিহাসে কোথাও নেই তাহারুস আরম্ভ হবে। এবং আজকে এটা উনি নিজের মুখে স্বীকার করলেন। তবে প্রশ্ন হচ্ছে এটা বাঙালি হিন্দু, তুমি হয়তো বলছো যে এটা হয়তো লোক দেখানো হতে পারে, কিন্তু বিষয়টা বোধহয় ততটা নয়। মানে এটা বললেও এটা অপমান করা হবে, কারণ সংখ্যালঘুরা কিন্তু সত্যি আপসেট, ক্ষেপে আছেন, রেগে আছেন। মুয়াজ্জেমরা পর্যন্ত বাংলায় আমরা কত কিছু দেখব। আমরা বেলডাঙায় এত বড় একটা অনুষ্ঠান দেখলাম, কলকাতায় 6.5 লক্ষ মানুষ গীতাপাঠে অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। এবার আমি দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে কোন দলের ট্যাগ দেবেন। বাংলায় 20শে ডিসেম্বর মুয়াজ্জেমদের সবচেয়ে বড় সভা হতে চলেছে। 20শে ডিসেম্বর মুয়াজ্জেমরা, ওটা বাংলা, সারা বাংলার মুয়াজ্জেম তারা রাস্তায় নামতে চলেছেন। কলকাতার রামলীলা ময়দানে বিরাট প্রতিবাদ সভা, ওয়াকফ থেকে শুরু করে ইমাম ভাতা। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সংখ্যালঘুদেরকে বঞ্চিত করেছেন, মাথায় রাখুন, বঞ্চিত করেছেন, সংখ্যালঘুদেরকে যেভাবে বোকা বানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার বিরুদ্ধে 20শে ডিসেম্বর পথে নামছেন মুয়াজ্জেমরা। এর আগে আইএসএফ পথে নেমেছে, এমআইএম পথে নেমেছে, কিন্তু মুয়াজ্জেম, ইমাম মুয়াজ্জেমদের এই সভা 20শে ডিসেম্বর হয়ে যাওয়ার পরে জবাব চাই বাংলাতে। 21শে ডিসেম্বর আমি প্রশ্ন করতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে, মুয়াজ্জেমদের সভাকে আবার কোনো দলের ট্যাগ দিয়ে দেবেন না যেন। কিছু ধর্মীয় মানুষ একসাথে একত্রিত হতে চান, বিক্ষোভ দেখাতে চান, হয়তো রাজনৈতিক, কিন্তু সেই রাজনৈতিক বিক্ষোভকে কোনো রাজনৈতিক দলের ট্যাগ এত সহজে দিয়ে দেবেন না। আমি বলছি মাননীয় মুখ্যমন্ত্রীকে এই ভুলটা করবেন না, কারণ মুয়াজ্জেমদের আঘাত লাগবে। আমি রক্তিমদার কাছে যাব, কিন্তু তার আগে হুমায়ুন কবির, রক্তিমদা, হুমায়ুন কবির এই তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার অনেক আগে রিপাবলিকই প্রথম ব্রেক করেছিল যে হুমায়ুন কবির নতুন দল করবে। হুমায়ুন কবির সমস্ত কিছু ছেড়ে দিতে চলেছে। হুমায়ুন কবির আরও অনেক কথা বলেছিলেন এই জবাব চায় বাংলাতে বসে। একবার একটু শুনিয়ে নিই এবং তারপর আপনার কাছে যাব সিরিয়াসনেসটা বুঝতে, এটা আদৌ সিরিয়াস না ছেলে খেলা করার মতন একটা জিনিস তৃণমূলের কাছে। একবার দেখে নিন। আপনার দলটি কি মুসলিম মুখ
প্রথম দেবে বাংলাকে, এবং একদিন হয়তো আপনারা স্বপ্ন দেখবেন? দেখুন, ভবিষ্যৎবাণী কি হবে সেটা নিয়ে আমি এখনই আপনাকে কোনো উত্তর দিতে চাই না। যে দলটা আগামী 22 তারিখ বিধানসভার, এই 22শে ডিসেম্বর যেটা ওপেনিং হবে বা দলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, সেটার চেয়ারম্যান আমি থাকব। সেই দলের চেয়ারম্যান আমি। আমার বডিতে আর কারা কারা থাকবে, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি 22শে ডিসেম্বরই সাধারণ মানুষের সামনে অন্য কোনো হুমায়ুন কবিরের মতন খলিলুর রহমান বা অন্য কোনো মুসলিম নেতা কি এই দলে যোগ দিচ্ছে? আমি এই ধরনের যারা স্ট্যাম্প মারা, যারা মানে জি হুজুর দলের এমএলএ এমপি থাকার জন্য ন্যায় অন্যায় যাদের হেতাহেত জ্ঞান নাই, যারা শুধুমাত্র নেতৃত্বর পোস্টালের ভূমিকায় অবতীর্ণ হয়ে আছে, যারা রাজ্য থেকে যেসব নির্দেশ যায়, পোস্টমাস্টাররা যেমন সেই চিঠি পাঠালে সেই চিঠি সাব করে, তেমনি মুর্শিদাবাদ জেলার যারা নেতা আছে অফিসিয়ালি, তারা রাজ্যের নির্দেশটাকে কেবল শুধু বলে যে রাজ্যের নির্দেশ আমরা এটা করছি, রাজ্যের নির্দেশ আমরা এই করছি। এই ধরনের কোনো ব্যক্তিকে আমার দলে যারা অফিসিয়ালি আছে তারা আমার কাছে অ্যাপ্লিকেশন করলেও আমি তাদেরকে দলে নেব না। আমি নতুন নতুন মুখ যারা ন্যায়ের পক্ষে থাকবে, তুলাবাজি বন্ধ করবে, তুলাবাজির বিরুদ্ধে লড়াই করবে, সংগ্রাম করবে, রাস্তায় নেমে আন্দোলন করবে, পুলিশ মিথ্যা মামলা দিলে থানা ঘিরব, সেখানে যারা জমায়েত থাকবে, তাদের মধ্যে থেকে আগামী বিধানসভায় মানে এই বাংলা রক্তিমদা এক হচ্ছে হুমায়ুন কবির কিন্তু কোনো রাগঢাক করছেন না। তিনি 7ই ডিসেম্বর আমাকে যে ইন্টারভিউটা দিয়েছিলেন, এখনও ইন্টারভিউগুলোতে তিনি একই কথা বলছেন যে হ্যাঁ আমাদের মুসলিমদেরই একটা দল হবে, মেরুদণ্ড সোজা করে এই মুসলিম বা সংখ্যালঘুদের দল কাজ করবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে দিলেন, জো হুজুরি এখানে চলবে না। এবং 3, আমি মুক্তমনা বুদ্ধিজীবী কাউকে দেখছি না এই দলটাকে বা এই দলের স্বপ্নটাকে সাম্প্রদায়িক তকমা দিতে। তারা বলছে যে হ্যাঁ হতেই পারে, এটা ঠিক আছে, উনি তো ওনার আইডেন্টিটি পলিটিক্স করছেন। বাংলা কি বদলাচ্ছে রক্তিমদা? অবশ্যই এটা দুর্ভাগ্যের যে এটা শ্যামাপ্রসাদের তৈরি হোমল্যান্ড, হিন্দুদের হোমল্যান্ড। সেই হিন্দুদের হোমল্যান্ড আজকে সেখানে সাম্প্রদায়িক ধর্মীয় রাজনৈতিক দলের রূপরেখা তৈরি হচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন উত্তরবঙ্গের 2টি জেলা মালদা এবং মুর্শিদাবাদ, এই 2টি জেলাকে হুমায়ুন বেছে নিয়েছেন। দক্ষিণবঙ্গে আইএসএফ রয়েছে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে মিম। আমি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এরিয়া ঘুরে দেখেছি, বিশেষ করে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন সন্নিহিত অঞ্চলগুলোতে কিভাবে মিমের প্রভাব বেড়েছে। বড় বড় সেখানে ওএসি সাহেবের পোস্টার ঝুলছে। আসলে তোষণের রাজনীতি এমন একটা জায়গায় নিয়ে গেছে যার ফলে ধর্মীয় রাজনীতি সামনের দিকে চলে এসছে। দেখুন, আপনার নিশ্চয়ই মনে আছে বাম আমলে সাচার কমিটির মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের বুঝিয়ে দেওয়া হয়েছিল যে তুমি এখানে নিপীড়িত, তুমি এখানে নিষ্পেষিত, তাই তোমার ভোট ব্যাঙ্কটা আমার কাছে শিফট করাতে হবে। এবং ঠিক তাই হয়েছিল। বামফ্রন্টের ভোট ব্যাঙ্কটা কিন্তু মানে সংখ্যালঘু বা মুসলিম যাই বলেন না কেন, এই ভোট ব্যাঙ্কটা শিফট হয়ে তৃণমূলের কাছে চলে এসেছিল। সেই তৃণমূলের ভোট ব্যাঙ্কটাই আবার এখন শিফট হয়ে এদের কাছে যাচ্ছে সেই একই বিষয়গুলোকে নিয়ে। তৃণমূল সাম্প্রদায়িক দল এটা আপনি বলতে পারবেন না, তৃণমূলকে সাম্প্রদায়িক দল বলা যাবে না। কিন্তু এই যে বিপদটা কোথায়, যে এইটা চলে যাচ্ছে ধর্মীয় ধর্মীয় দলের ক্ষেত্রে। বিপদটা হচ্ছে এইখানে যে সরাসরি একটা ধর্মীয় রাজনৈতিক দল প্রতিষ্ঠাতা হচ্ছে এবং আগামী দিনে পশ্চিমবাংলা এই ধর্মীয় রাজনৈতিক দলের সঙ্গে অন্য দলের সঙ্গে কিন্তু মুখোমুখি একটা লড়াই সামনে আসবে। এবং সেক্ষেত্রে যে এখানে মাঝে মাঝে আমরা প্রশ্ন শুনেছি এরকমভাবে যে সংখ্যালঘুদের মুখ থেকেই, সংখ্যালঘু নেতাদের মুখ থেকে, যে তারা বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী করেছি। এই যেদিন থেকে তারা এই কথাটা বলা শুরু করেছে সেদিন থেকে এটা পরিষ্কার হচ্ছিল যে আসলে এই জায়গাটায় যাচ্ছে। এবং সেই সুযোগটা অবশ্যই ওএসি, হুমায়ুন কবির এরা সবাই নেবেন এবং এখানে বামপন্থীরা এই সুযোগটাকে কাজে লাগাবে। বামপন্থীরা সব বরাবর ধর্মীয় রাজনৈতিক সংগঠনের পক্ষে থাকে, এটা বরাবর থাকে। এটা ইরানে থেকেছে, আয়াতুল্লাহ খামেনির পক্ষে কাজ করেছে, তারপর আয়াতুল্লাহ খামেনি ক্ষমতা এসে কমিউনিস্টদের কচিকাটা করেছে, ইন্দোনেশিয়ার সেম কাজ করেছে। ঠিক এখানেও বাংলাতেও তারা মুসলিম লীগের সঙ্গে ছিল এক সময় 47 সালের আগে, আমরা জানি। ঠিক এখনো তারা এই মুসলিম এই রাজনৈতিক দলের সঙ্গে যাবে, কারণ তাদের লক্ষ্য হচ্ছে যদি 2-1টা আসন
পাওয়া, কারণ মানে তারা পরজীবী হয়ে সংখ্যালঘুদের কিছুটা কুড়িয়ে বাড়িয়ে ভোট পেতে চায়। মানে আপনি বলছেন বামপন্থীরা প্যারাসাইটের মতন, পরজীবীর মতন কুড়িয়ে বাড়িয়ে যদি কিছু, অবশ্যই তার কারণ যে বামপন্থীরা যারা বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে এসে এখানে রাজনীতি করছে, তারা বাংলাদেশের হিন্দুদের জন্য কখনো কাঁদে না, কিন্তু প্যালেস্টাইন যার সঙ্গে তার দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই, প্যালেস্টাইনে কমিউনিস্ট পার্টি আছে কিনা আমার জানা নেই, যাদের কোনো আত্মীয় স্বজন নেই প্যালেস্টাইনে, তারা প্যালেস্টাইনের জন্য কলকাতায় মিছিল করে। মণিশঙ্করদা অনেকক্ষণ বসে রয়েছেন, আমি তারপর রাজশ্রী এবং সুদীপ্তদার কাছেও। মণিশঙ্করদা, প্রবলেম কিন্তু বাড়ছে আপনাদের, আপনারা বুঝতে পারছেন এবং আপনারা বুঝতে পারছেন বলে আপনাদের সুর নরম হচ্ছে। আপনারা যেভাবে খাল কেটে কুমির এনেছিলেন, না আমি এই মানে সর্বদা থেকে আরম্ভ করে যারা বক্তৃতা দিলেন, আমি তার জিসটা এইটুকু বুঝলাম যে হঠাৎ করে একটা নতুন দল হতে যাচ্ছে, এই নতুন দলটা তৈরি হচ্ছে শুধুমাত্র তৃণমূল তার জন্য দায়ী। এখন কথা হচ্ছে প্রথমটা যেটা শুরু করলে সেটা হচ্ছে যে সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে তৃণমূলের খুব অবস্থা খারাপ, কিন্তু সেইগুলো তো আপনারা বলছেন সব বাইরের থেকে এসেছিল, পশুপতিনাথ থেকে এসেছিল, তারপরে উড়িষ্যার থেকে এসেছিল, তারপর তারা নিশ্চয়ই এখানকার ভোটার নয়, তারা এখানে নিশ্চয়ই ভোট দেবেন না। যাক, সেটা না হয় অন্য দিয়ে গেল। আমি বলছি যে হুমায়ুন কবির যখন বলছিল যে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা, তখন তাকে কেন সাসপেন্ড করা হলো না এই নিয়ে আপনাদের চ্যানেল দিনের পর দিন বলে গেছে। আবার তাকে যখন বের করে দেওয়া হলো তখন আপনারা এটা বোঝাতে চাইলেন তাকে বের করে দিল বলে হুমায়ুন আরেকটা নতুন দল তৈরি করছে। দেখুন, সংবিধান যদি কাউকে স্বীকৃতি দেয় যে তিনি নতুন দল করতে পারেন, আপনি কিছু করতে পারবেন না, তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করার ফলেই তো এটা হলো। এটা তো বিজেপি তো সংবিধান তো যে কোনো ধর্মীয় স্থাপত্য বানানোরও স্বীকৃতি দেয়। তার মানে হুমায়ুন কবির বেলডাঙ্গাতে যেটা বানাতে চাইছেন সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় চান না, তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি আপত্তি আছে সেটা? না, মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন টাকা পয়সা দিয়ে যত রকমের দেখুন দাদা দু নৌকোয় পা দিয়ে চলা যায় না মণিশঙ্করদা। দাদা দেখছেন তো মিনমিনেদের কি অবস্থা, মিনমিনেরা দু নৌকোয় পা দিয়ে চলতে গিয়ে এখন টিআরপি ডাউন হয়ে যাচ্ছে। সেরকম ভাবে দু নৌকোয় পা দিয়ে চলা যায় না। মমতা, আপনারা কাদের দল? আপনারা কি বাঙালি হিন্দুদের সাথে আছেন? আমি বলছি বাঙালি হিন্দুদের সাথে কি মমতা বন্দ্যোপাধ্যায় আছে? যদি থাকে কালকের গীতা পাঠে কেন গেলেন না তিনি? তিনি তো এমন কোনো বড় কাজ করছিলেন না। তিনি যদি ব্যস্ত থাকেন তিনি তার কোনো মন্ত্রীকে পাঠাতে পারতেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি ব্যস্ত আছেন, আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসেছি। বা তিনি বলতে পারতেন যে জগন্নাথ মন্দির যেটা আমি বানিয়েছি দীঘায়, সেখান থেকে সবাইকে আমি অনুরোধ করেছি বাসে করে এই গীতা পাঠের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। সেটা করলেন না কেন? না, আমি বলছি কোরআন পাঠের ইন্সপিরেশনটা কোথা থেকে এলো? হুমায়ুন কবির গীতা পাঠ দেখেই তো এলো। ধর্ম নিয়ে রাজনীতিটা কোথা থেকে আর মুসলিমরা শিখলো? বিজেপির থেকেই তো শিখলো। তার মানে বিজেপি আলটিমেটলি যেটা করতে চেয়েছিল আর যেটা অ্যাকচুয়ালি হচ্ছে সেটা বাংলার সর্বনাশ হচ্ছে, ভারতের সর্বনাশ হচ্ছে। কিন্তু বিজেপি কিন্তু একবারও এই সিদ্দিকী পরিবারকে শিখিয়ে দেয়নি মণিশঙ্করদা। আজকে সিদ্দিকীরা অবশ্যই আপনাকে কি আমরা শিখিয়ে দিয়েছি না কোনো পার্টি শিখিয়ে দিয়েছে? তোহা সিদ্দিকী কাদের সাথে ছিল? ইব্রাহিম সিদ্দিকী কবে বিজেপির সাথে ছিল শুনবেন? আমি রাজস্বী হয়তো বলবে ময়ূকদা আবার তুমি সেই এক সিদ্দিকীদেরকে হাইলাইট করে আসলে বলতে চাইছো এরা আসলে বিশাল বড় কাজ করবে কিন্তু পরে সেটিং করবে। সেটিং যদি তারা সেটিং করেও নওশাদ সিদ্দিকীরা যেভাবে তারা বলছে মণিশঙ্করদা, মানুষ যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাদের 2 থেকে 3% মানুষ তারা উল্টো দিকে চলে যেতে পারে। মণিশঙ্করদা আমি এটাই বলছি। এদের সবাইকে একজোট করে দিল যে তোমরা কোন মানে ড্যামেজ আপনাদের হলো, মানে তৃণমূল কংগ্রেস যেটা এখন মনে হচ্ছিল তৃণমূল কংগ্রেস এখন 3 নম্বরে চলে গেল। এটা আপনি স্বীকার করছেন? হতেই পারে, সেটা নিয়ে তো কোনো আপত্তি নেই। এটা ব্রেকিং নিউজ। আমি রাজস্বী অনেকক্ষণ ধরে হাত তুলছে, সুদীপ্তদা বসে রয়েছেন। আমি একবার সিদ্দিকী পরিবার ফুরফুরা শরীফের পীরজাদাদের পরিবার তারা কি না কি বলেছে রিপাবলিক বাংলায় তৃণমূল কংগ্রেস সম্বন্ধে দেখব। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে। লাথি খাবো সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে, এই যে অকাপটা নিয়ে।
তাহলে সেইটা কেন করছে? আর কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অবধি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। সেই ক্ষতিটা করেছে এই রাজ্য সরকার মমতা ব্যানার্জি সাহেব। সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রোজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে। তিনি গর্জে উঠলেন যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যদি আমরা যদি পথে নামি, ওনার চেয়ে খারাপ কেউ নাই। হঠাৎ ওয়াকফ সম্পত্তি পোর্টাল জমা করতে বললেন, সেটা বললেন কত, যে তারিখে শেষ হবে তার এক সপ্তাহ আগে। যদি ডিটেলস উমিদ পোর্টালে আপলোড করারই এনাদেরই আগে থেকে পরিকল্পনা থেকে থাকে, তাহলে এত শর্ট টাইমে কেন করলো প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে তাহলে কেন বললেন, তিনি বলেছিলেন যে আপনার ওয়েস্ট বেঙ্গলে ওয়াকফ আইনকে লাগু হতে দেব না। এই যে দ্বিচারিতা, বারবার সংখ্যালঘু সমাজের সাথে দ্বিচারিতা করেছেন রাজ্য সরকার তথা তৃণমূল। সুতরাং দেখুন, কিছু তো একটা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপি এর পেছনে রয়েছে, বিজেপি মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় সামনে গিয়ে দিয়েছেন। কিন্তু হুমায়ুন কবির, আসাদুদ্দিন ওয়েসি, আইএসএফ, তারা কিন্তু প্রথমত তো যেটা রক্তিমদা বলছিলেন, এই বুদ্ধিজীবী যারা, এই বুদ্ধিজীবী বামপন্থী যারা, তারা এখন এগুলোকে সাম্প্রদায়িক দল বলছে না। কিন্তু আমি ছেড়েও দিলাম তাদের কথা, মানে এটা বাংলার রাজনীতি কিভাবে বদলে দিতে পারে? দেখুন, এটা কিন্তু 1996-এ দিল্লিতে যে ঘটনা ঘটেছিল, কলকাতায় সেই ঘটনা 2026-এ 30 বছর পর ঘটতে চলেছে। আমি এই সায়েন্সটা বলি। 96-এ যখন ওরা বুঝেছিল যে নরসিংহ রাও হেরে যাবে, তখন কংগ্রেস পার্টির বেশ কিছু নেতাকে দল থেকে বের করে দেয়। তার মধ্যে ছিলেন অর্জুন সিং, মাধবরাও সিন্ধিয়া, চিদম্বরম এটসেট্রা, এরকম একটা বড় টিম। তারা জনতা দলে যোগ দেন। তারা কংগ্রেস বিরোধী বলে দেখিয়ে তারা ওখান থেকে জিতে এসে তারা আবার সেই কংগ্রেস গভর্নমেন্টকে সাপোর্ট করেন এবং সেখানে প্রধানমন্ত্রী হন দেবেগৌড়া, পরে গুজরাল, কিন্তু সাপোর্ট কংগ্রেস করেন এবং ঠিক একই লোক মন্ত্রী হন, সেই অর্জুন সিং, সেই মাধবরাও সিন্ধিয়া, সেই এরা। এখানে আমার ধারণা এবং আই এম রাইট, মোস্ট প্রবাবলি আপনারা ভোটের পর দেখে নেবেন, এরা তৃণমূল থেকে একটা দলকে বের করছেন, কারণ ওয়াকফ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের একটা অংশ এদের উপর রেগে যাচ্ছে। তো এরা নিজের দল থেকে একটা দলকে বের করে ওই যে তাদের উপর মুসলিমরা যে রেগে যাচ্ছে, এরা যাতে বিজেপি বা অন্য কোনো দলে না যায়, তারা ওই যে তাদের উপর গ্রিভেন্সটা তারা এই দলে নিয়ে, একটা জিনিস মনে রাখবেন, ওই দলে যাতে ভোটটা পড়ে। মুসলিম ভোট ভাগ হতে পারে, কিন্তু আমি আপনাকে লিখে দিচ্ছি, সারা পৃথিবীর সবচেয়ে রাজনৈতিকভাবে কনসিয়াস যদি কোনো রাজনৈতিক কমিউনিটি থাকে, সেটা হলো বাঙালি মুসলিমরা। আর হিস্টোরিক্যালি সবচেয়ে যদি মূর্খ কেউ থাকে, সেটা বাঙালি হিন্দুরা। এবং সেটা 1906 যেদিন মুসলিম লীগ তৈরি হয়েছে সেদিন থেকে প্রমাণিত। আপনি দেখবেন কোনো একটা অ্যাসেম্বলিতে মুসলিম ভোট ভাগ হতে পারে, তৃণমূল, সিপিএম এটসেট্রা, কিন্তু কোনো একটা বিশেষ অ্যাসেম্বলিতে তারা কিন্তু একটা পার্টিকে ভোট দেবে, আইদার মিমকে দেবে, অর তৃণমূলকে দেবে, অর সিপিএমকে দেবে, তারা কিন্তু আর কাউকে দেবে না। এবং ভোটের পর তারা কিন্তু সব এক হয়ে যাবে। ফলে হিন্দুত্ববাদীদের এই যে নতুন যে জোটটা তৈরি হচ্ছে, এই জোটে বিন্দুমাত্র, আমি বলছি বিন্দুমাত্র আশা করার কিচ্ছু নেই। বরঞ্চ আপনি গতকাল টিভিতে যেটা দেখিয়েছেন, 6.5 লক্ষ হিন্দু এক জায়গায় গেছে, দ্যাট শুড বি দি লাইন। প্রত্যেকটা হিন্দুকে এক হতে হবে এবং তাদের বুঝতে হবে 1937 থেকে 47 যেরকম মানে এখানে যেমন আমাদের বোকা বানানো হয়েছে, সেই বোকা যেন আজকে না বানানো হয়। 1937 সালে কিন্তু যখন ভোট হয়েছিল, সুভাষচন্দ্র বোসকে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী করা হয়নি, হয়েছিল ফজলুল হক। তারপর হয়েছে খাজা নাজিমুদ্দিন, যে পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়। তারপর হয়েছে সুরাবর্দী, এই সুরাবর্দীও পরবর্তীকালে পাকিস্তানের মানে স্বাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়। আমি আপনাকে বলছি, আমাদের বাকি 220টা সিটের উপর কনসেন্ট্রেট করতে হবে। আর বিশেষ করে 6টা জেলা যেখানে মুসলিমরা প্র্যাকটিক্যালি মেজরিটি, আপনি বলবেন যে প্র্যাকটিক্যালি তো 2টো জেলা না, 6টা জেলা, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। মনে রাখতে হবে, কলকাতা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার ইয়াং যে জেনারেশন, ইয়াং বলতে আমি বিলো 55 বলছি, আমি বিলো 25 বলছি না, তাদের একটা বড় অংশ আজকে হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর থেকে শুরু করে আহমেদাবাদ, গুড়গাঁও, ক্যালিফোর্নিয়া বা লন্ডনে থাকে। তাদের যে বড় জেনারেশন, যাদের 20-22 বছর বয়স, তারা কলকাতায় শিয়ালদা থেকে বালিগঞ্জ চেনে না, তারা শিয়ালদা থেকে এতে চেনে। এদের বহু লোক কিন্তু কলকাতার বাসিন্দা হিসেবে আছে, কিন্তু কলকাতায় কিন্তু তারা কোনোদিন আসে না। কলকাতায় আজকে মেজরিটি কিন্তু আজকে দুধেল গাইরা। ফলে আমি আবার বলছি, আমরা যদি বিন্দুমাত্র যদি এই জিনিসটাকে একটা মানে 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 ছোট করে দেখি, খুব ভুল করব। 1996-এ
ভোটের পর যেমন 13 দিনের জন্য মাত্র বাজপেয়ীজি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং সেটা কন্টিনিউ করতে পারেননি, কারণ বাকি সবাই এক হয়ে গেছিল। যে বামফ্রন্ট 5 বছর ডাঙ্কেল গ্যাট নিয়ে নরসিংহ রাওয়ের এগেইনস্টে বিদ্রোহ করে কলকাতার প্রত্যেকটা রাস্তায়, তারা 96 ভোটের পর, মনে রাখতে হবে, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ইন্দ্রজিৎ গুপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী হন কংগ্রেসের সাপোর্ট নিয়ে, এবং 19 বছরের যত রকম দুর্নীতি জ্যোতি বসু সব ফাইল তারা লোপাট করে দেয়। ফলে আমি আবার বলে দিচ্ছি, একটুও কিন্তু মানে এই যে পার্টি হচ্ছে আমাদের বিন্দুমাত্র কিন্তু সন্তোষের কোনো জায়গা নেই। একটাই রাস্তা, যেটা গতকাল আপনি বললেন, একটু আগে যেটা দেখালেন, সব হিন্দুকে এক হতে হবে। যেরকম গতকাল ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক হয়েছিল 6.5 লক্ষ মানুষ, ওইভাবে প্রত্যেকটা শহরে, এর আগে যেমন শিলিগুড়িতে এক হয়েছিল সেইভাবে বর্ধমানে এক হতে হবে, সেইভাবে পুরুলিয়ায় এক হতে হবে, বাঁকুড়ায় এক হতে হবে, রায়গঞ্জে এক হতে হবে, বালুরঘাটে এক হতে হবে, কোচবিহারে এক হতে হবে, জলপাইগুড়িতে এক হতে হবে, পুরো বাংলায় এক হতে হবে। নইলে আগামী দিনে কিন্তু আমরা বরিশাল বা চট্টগ্রামের মতো ছেড়ে বেরিয়ে আসতে হবে আমাদের। আচ্ছা, আমি 30 সেকেন্ডস করে বাকিদের কাছে যাব, আমার কাছে সময় একদম কমে আসছে। হুমায়ুন কবির আরেকটা পার্টও বলেছিলেন এবং হুমায়ুন কবির কিন্তু তাতেও স্টিক করে থাকছে। হুমায়ুন কবির জবাব চায় বাংলাতে 7ই ডিসেম্বর ঠিক কি বলেছিলেন একবার শুনবো। 7ই নভেম্বর শুনি। আপনার দলটি কি মুসলিম মুখ প্রথম দেবে বাংলাকে, এবং একদিন হয়তো আপনারা স্বপ্ন দেখবেন? দেখুন, ভবিষ্যৎবাণী কি হবে সেটা নিয়ে আমি এখনই আপনাকে কোনো উত্তর দিতে চাই না। যে দলটা আগামী 22 তারিখ বিধানসভা, এই 22শে ডিসেম্বর যেটা ওপেনিং হবে বা দলকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে, সেটার চেয়ারম্যান আমি থাকব। সেই দলের চেয়ারম্যান আমি। আমার বডিতে আর কারা কারা থাকবে, পূর্ণাঙ্গ রাজ্য কমিটি 22শে ডিসেম্বরই সাধারণ মানুষের সামনে অন্য কোনো হুমায়ুন কবিরের মতো খলিলুর রহমান বা অন্য কোনো মুসলিম নেতা কি এই দলে? রাজস্বী কি বলবেন? মানে হুমায়ুন কবির এই স্বপ্নটাও দেখছেন যে তার দল থেকেই হয়তো একদিন মুসলিম মুখ্যমন্ত্রী আসবে। রাজস্বী। ময়ূকদা, প্রথম কথা হচ্ছে শেখ মুজিবুর রহমানের অর্ধ সমাপ্ত আত্মজীবনীর ছত্রে ছত্রে লেখা আছে, কলকাতা কেন আমরা পাবো না। উইদাউট ক্যালকাটা ইস্ট পাকিস্তান শ্যাল সুন টার্ন ইন্টু আ রুরাল স্লাম। আই ডু নট ওয়ান্ট দিস মথ ইটেন পাকিস্তান জিন্নার পরিষ্কার কথা। মুসলিম প্রাইম মিনিস্টার, মুসলিম হোম মিনিস্টার, মুসলিম পুলিশ কমিশনার, মুসলিম মেয়র, এইটা হচ্ছে ঠিক উল্টোভাবে হচ্ছে এই কমিউনিটির ডিমান্ড। মুসলিম মেয়র পেয়ে গেছে, এর পরবর্তীকালে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে পুলিশ কমিশনার, তারপরে হোম মিনিস্টার, তারপরে চিফ মিনিস্টার, এই দাবি উঠবে। হুমায়ুন কবির একজন আদ্যপান্ত সাম্প্রদায়িক ব্যক্তি, এই নিয়ে আমাদের দলের তরফ থেকে কোনো মতভেদ নেই। আমার প্রশ্ন হচ্ছে, বাবরের সঙ্গে পশ্চিমবঙ্গের বা বাঙালি হিন্দুর কি সম্পর্ক আছে? যে বখতিয়ার খিলজি অখণ্ড বাংলার রক্তমৃত্তিকা বিশ্ববিদ্যালয় এবং জগদ্দল বিশ্ববিদ্যালয়, রক্তমৃত্তিকা মুর্শিদাবাদে, জগদ্দল আজকের রাজশাহীতে ধ্বংস করে দেয়, এডুকেশন হাব ধ্বংস করে দেয়, সেই মোগল পাঠান গাজী গজনবী সৈয়দদের সঙ্গে আজকে কি সম্পর্ক আছে? বাঙালি জানে না, বাঙালি হিন্দু জানে না, বাঙালি মুসলমানের কোনো সম্পর্ক নেই। যে হুমায়ুন কবিরের বাপ ঠাকুরদাও হয়তো এই বাবরের জন্য তরোয়ালের ডগায় সালোয়ার পড়তে বাধ্য হয়েছিল আর টুপি মাথায় পড়তে বাধ্য হয়েছিল, আজকে তার নামে আমাদেরকে এখানে মসজিদ হচ্ছে, সেটা আমাদেরকে দেখতে হচ্ছে। আর একটা কথা, আজকে কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লেফট লিবারেল লুটিয়েন্স ব্রিগেড দাঁড়িয়ে বলছে না যে এই যেখানে উনি হাজার হাজার কোটি টাকা পেয়েছেন, এই টাকা দিয়ে ওখানে একটা স্কুল হোক, একটা কলেজ হোক, একটা হাসপাতাল হোক, যেখানে দাঁড়িয়ে মুর্শিদাবাদে একটা সুপার স্পেশালিটি হসপিটাল নেই। আমি জানতে চাই মণিশঙ্কর দার কাছে একটা কথা, উনি তো বিজেপিকে সাম্প্রদায়িকের কথা বললেন, দিয়ে কি বললেন যে উনাকে হুমায়ুন কবিরকে বার করা হচ্ছে তাতেও আপত্তি। যখন উনি বলেছিলেন তখন তো বার করেননি। ফিরাদ ববি হাকিম তো বলেছিল যে 50% মানুষকে উর্দুতে কথা বলতে হবে। ফিরাদ ববি হাকিম তো বলেছিল যে হিন্দুরা দুর্ভাগ্য যারা হিন্দু হয়ে জন্মেছে। সিদ্দিকুল্লাহ তো বলেছিল গোটা দক্ষিণ কলকাতা ওয়াকফ বোর্ডের সম্পত্তি, অর্থাৎ কালীঘাটের মা কালী, টালিগঞ্জের মা করুণাময়ী কালী, সাদানা বিনুর ওপর লেক কালীবাড়ি, পূর্ণদাস রোদের ডাকাত কালীবাড়ি, মনোহর ডাকাতের কালীবাড়ি, রানী রাসমণির যে বাড়ি, এগুলো সব ওয়াকফ বোর্ডের সম্পত্তি। তাহলে এখন অব্দি সিদ্দিকুল্লাহ ববি হাকিমকে কেন বহিষ্কৃত করা হয়নি?
কেন বলা হচ্ছে না যে ববি হাকিম সাম্প্রদায়িক, সিদ্দিকুল্লাহ সাম্প্রদায়িক, হুমায়ুন কবির সাম্প্রদায়িক? আমাদের বাঙালি হিন্দুকে সাবধান হতে হবে। বাঙালি হিন্দু চোখ খোলো, ঘুমিয়ে থেকো না, ভাবা প্র্যাকটিস করো, আতলামি বন্ধ করো, নাহলে ইরাকে ইয়েজেদির মতন একটা জাতির মতন নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ আমার সময় শেষ, কিন্তু প্রসাদ, আশুতোষ লাহিড়ী, নির্মল চন্দ্র চট্টোপাধ্যায়, রানী জ্যোতির্ময়ীরা আসবেন না তোমাকে বাঁচাতে। একদম আমি শেষটা করব এই ব্রেকিং দিয়ে। ভাবুন কি অবস্থা আমাদের, মানে বিএলওরা কিন্তু শুধু হিন্দু নয় বা বিজেপি নয় বা নির্দিষ্টভাবে অমিত শাহের লোক বা নরেন্দ্র মোদীর লোক নয়, এখানে অনেক সংখ্যালঘু মানুষও রয়েছেন। বিএলওদেরও টাকা আটকে রেখে দিয়েছিল তৃণমূল কংগ্রেসের এই সরকার। টাকা না দেওয়ায় বিএলওদের পারিশ্রমিক দিতে পারেনি এতদিন ধরে নির্বাচন কমিশন। গত সপ্তাহে টাকা চেয়ে নবান্নকে চিঠি পাঠিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, অবশেষে সোমবার 61 কোটি টাকা ছেড়েছে রাজ্য সরকার। এসআইআর এর কাজে ওই টাকা ব্যবহার করা হবে। আপাতত ওই টাকা 95,000 বিএলওর মধ্যে ভাগ করে দেওয়া হবে, বাকি টাকা পরে দেওয়া হবে। ভাবুন না, এখানে শিল্প নেই, এখানে বিএলওদের টাকা দেওয়ার টাকা নেই, হয়তো আছে কিন্তু মেলা খেলায় ব্যবহার হয়ে গেছে। সংখ্যালঘুরা রাজপথে, সংখ্যাগুরুরা রাজপথে, সংখ্যাগুরু শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই রাজপথে। তারপরে আমরা কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে, যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গীতা পাঠেও বিজেপির ভয় পান, জুজু দেখেন। সত্যি এবার পরিত্রাণ আসবে? তার জবাব চায় বাংলা। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ, এলাচ দিয়ে ভরপুর MDHT+ মশলা। MDH